আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার আসবে, বাংলাদেশকে আবার উন্নত করবে। এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে। আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না, সেটা আবার কিসের ভোট, কিসের নৌকাও নাই, ভোটও নাই। আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে 100 বছর পরে বা 1000 বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। নয়াকারে না, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে। গণভোট নিয়ে একটা পেজগির মধ্যে পড়ছে সরকার, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয়, তার মানে দণ্ডনীয় অপরাধ। তো সেই অপরাধ তো অলরেডি ঘটাই দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নাও করতে পারে। একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্য দিবালোকে নিজ দেশের নাগরিকদের জালিয়াত হিসেবে আখ্যা দেন বা আখ্যায়িত করেন, তখন বুঝতে বাকি থাকে না যে সেই শাসকের পায়ের তলার মাটি সরে গেছে। তার মতো জালিয়াত আর কে বলুন তো? জাতি নয়, ইউনূস নিজেই 1 নম্বর জালিয়াত এবং তার কর্মকাণ্ড তা প্রমাণ করে। আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি কি তাহলে তারেক রহমান সত্যিই তুলে নেবেন? শেখ হাসিনা যে আহ্বান তাকে জানিয়েছেন, এই যে শেখ হাসিনা বলে বসলেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি আহ্বান জানাবো, এটাই কি শেখ হাসিনা, তারেক রহমান, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত সরকার, আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী তাদের মধ্যে আলাপচারিতার ফল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন। ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আর বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখি। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার আসবে, বাংলাদেশকে আবার উন্নত করবে। এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে। আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না, সেটা আবার কিসের ভোট, কিসের নৌকাও নাই, ভোটও নাই। আওয়ামী লীগ না থাকলে কিসের ইলেকশন? এ গাছের ছাল ও গাছের বাকল দিয়ে পার্টি বানিয়েছে, আর তাই দিয়ে ইলেকশন করবে। তার সারা জীবন মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এর প্রতিকার হবে, এই শক্ত হয়ে আপনাদের থাকতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। জয় বাংলা স্লোগান দিলে তাদের গায়ে লাগে, কারণ জয় বাংলা স্লোগান দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর পরাজিত করেছি। এগুলিকে জাহাজে করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। নির্বাচনের নামে একটা প্রহসন শুরু করেছে, বাড়িতে বাড়িতে যে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে, ভোটারদের চাপ দিচ্ছে। কি ভোট কেন্দ্রে যে তাদের মন মতো জায়গায় সেলবারে ভোট দিতে হবে। এটাকে ফেয়ার ইলেকশন হচ্ছে? অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে? আমাদের ইলেকশন নাকি কোনোটাই ভালো হয় নাই। তে কি ভালো ইলেকশন করবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে। ইলেকশন হবে অস্ত্র, লাঠি আর অর্থের জোরে। আওয়ামী লীগের ইলেকশন তো সেভাবে করা হয়নি। যে ইলেকশন নিয়ে যত কথা বলছে একটাও তো বের করতে পারেনি যে কি করেছে। বলে হ্যাঁ দিনের ভোট কি রাতে করেছে, দিনের ভোট রাতে করেছে। তার ইউনূস তো এখন দিনের ভোট দিনে আগেই করে ফেলে দিচ্ছে, কাউকে পড়া করছে না, কিছুই পড়া করছে না। এটাই তো বাস্তব। ইউনূসের কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে সে মানে ব্যান করতে পারে, এটা নিষিদ্ধ করবার কোনো অধিকার তার নাই। তার অনেক বড় বড় পিতারাও করেছিল, সেই তার আইয়ুব পিতা, এহাইয়া পিতা অনেকেই তো করেছে, তাদের কি হয়েছে? কিচ্ছু হয়নি। তার জিয়া পিতা সবাই করেছিল। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার আসবে, বাংলাদেশকে আবার উন্নত করবে। এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে। আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না, সেটা আবার কিসের ভোট, কিসের নৌকাও নাই, ভোটও নাই। আওয়ামী লীগ না থাকলে কিসের ইলেকশন? এ গাছের ছাল ও গাছের বাকল দিয়ে পার্টি বানিয়েছে, আর তাই দিয়ে ইলেকশন করবে। তার সারা জীবন মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এর প্রতিকার হবে, এই শক্ত হয়ে আপনাদের থাকতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। জয় বাংলা স্লোগান দিলে তাদের গায়ে লাগে, কারণ জয় বাংলা স্লোগান দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর পরাজিত করেছি। এগুলিকে জাহাজে করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। যা তোদের পাকিস্তানে যে থাক, বাংলাদেশের মানুষকে আর জ্বালাবি না, সেটাই করতে হবে। সব নাম ঠিকানা লিখে রাখেন, যারা যারা আপনাদের উপর অত্যাচার করছে, সব হিসাব আমরা পাই পাই করে নেব। আর সেই দিন আসবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আসবে, এটুকু আমি বলতে পারি। প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করে দিচ্ছে, এটাকে অস্বীকার করতে পারবে? এখন বিদ্যুৎ দিতে পারে না কেন? এখন গ্যাস দিতে পারে না কেন? সেটা আমার প্রশ্ন। আর বলে পদ্মা সেতু করে এত টাকা কেন নষ্ট হলো, মেট্রো রেল করা হলো কেন, ইত্যাদি ইত্যাদি। তো যারা এই কথা বলে তারা চড়ে কেন? আমার করা ব্রিজে চড়তে পারবে না। আমি যে প্রজেক্ট শুরু করেছি সেটা শেষ হলে আবার উদ্বোধন করে গাল ভরে কথা বলতে পারবে না। সব ভেঙে ফেলে দিক, সব ধ্বংস করে দিক, সারা বাংলাদেশটাই ধ্বংস করে দিচ্ছে। এটা আমার ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীদের বাড়ি ঘর থাকে না, ভেঙে চুরে শেষ করে দেয়। তাই আমি এখানে সবাইকে বলবো যে সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে।
খালি নেত্রী হুকুম দেন, মায়ের খাবেন আপনারা, ঘর বাড়ি পোড়াবে আপনাদের, আপনারা তা প্রতিকার করতে পারবেন না, হুকুম দিতে হবে কেন? তারা মপ করে, জনতার শক্তি বড় শক্তি। এই জনগণকে নিয়েই কিন্তু সকল চক্রান্ত মোকাবেলা করে আমি সরকার দেশ চালিয়েছি, দেশের উন্নতি করেছি। আমরা যদি সেভাবে কেন করতে পারি একটাই কারণে, কারণ জনগণ আমাদের সাথে ছিল। জনগণের কাছে যান, আপনার এলাকায় কি কি উন্নতি করেছে আপনারা সবাই সেটা তাদেরকে জানান। আর যারা আপনার বাবাকে মাকে অপমান করে, গায়ে হাত তোলে, নির্যাতন করে, তাদের একটা মেসেজ পৌঁছে দেন যে তোমাদেরও বাবা মা ভাই বোন সব আছে। শত বাধা অতিক্রম করে আপনারা এটা ভুলে যান কেন যে যে দেশে আমার বাবা মা ভাই সবাইকে হত্যা করেছে নির্মমভাবে, সেই হত্যাকারীদের মধ্যে আমি দেশে ফিরে এসেছি। সারা বাংলাদেশ ঘুরেছে এবং প্রতি পদে পদে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। সবকিছু মোকাবেলা করে দেশে মানুষকে, আমার আওয়ামী লীগের ক্ষমতা আসা মানে দেশের মানুষের ক্ষমতা আসা, দেশের মানুষকে ক্ষমতা এনেছি এবং দেশকে উন্নতি করে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করেছি। আমি দেশের বাইরে চলে আসবো আমি তো জানতাম না, এখানে তো একটা চক্রান্ত করা হয়েছে। আর থাকলে হয়তো তারা মেরেই ফেলে দিত, তাহলে তার কথা বলতে পারতাম না। আমি যেখানেই থাকি আপনাদের পাশে আছি, দেশের মানুষের পাশে আছি। আজকে গাইবান্ধা আমাদের এমপি থেকে শুরু করে আমাদের সমস্ত নেতাদের গ্রেপ্তার করা, তাদের উপরে নির্যাতন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, ভুলে যান কেন? গেরিলা যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কাজে যার যা কিছু আছে সেইভাবেই মোকাবেলা করতে হবে, সবাইকে মিলে সেভাবেই করতে হবে, সেই শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আমি আছি আপনাদের পাশে, ইনশাআল্লাহ। জনতার জয় হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। নয়াকারে না, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে। কারণ এরই মধ্যে তার অনেক ক্রাইম ডেভিল ইনুসের হাতে মুঠে চলে আসছে। প্রশ্ন করতে পারেন তাহলে 12 তারিখ কি নির্বাচন হবে, যেটা প্রকাশিত করে নাই, হাতের মধ্যে ধরে রাখছে। 12 তারিখে রাষ্ট্রপতি ভোটাভুটি নির্বাচন হবে এবং 12 তারিখে নির্ধারণ হবে। 12 তারিখের মধ্যে ডেভিল ইনুস যমুনা থেকে বঙ্গভবনে আসার যে রাস্তাটা সেটা পাকাপোক্ত করতেছেন। এই ভোটাভুটি নির্বাচন, অন্য কোনো কিছু না। এখন আমার কথা তো বিশ্বাস যাবে না, অনেক সময় ছোট মানুষ জানে না কি বলে না বলে। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন, কথাগুলো শোনেন। আপনারা গণভোটকে অস্বীকারও করতে চান, তারপরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত 12টি সংসদ নির্বাচনের মতো নয়। একটু সাউন্ড বাড়াই দিচ্ছি, কথাটা আবার একটু শুনেন, ভালো করে শুনেন। আমি আবারও বলি, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের 12টি জাতীয় এর সংসদ আগে অবিশ্বস্ত নির্বাচন নয়। সূত্রের মারফত বাই জেনেই আমি আপনাদেরকে বলেছিলাম ডেভিল ইনুস কেন ওর বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে তুলে এনে বাংলাদেশে নির্বাচন দেওয়া ওদের পক্ষে সম্ভব না, বিশেষ করে আওয়ামী লীগের বাইরে রেখে। এখন যাই হোক, তারপর ডেভিল ইনুস কিন্তু এখানে দেখছেন যে ইনুসের ভাই ধরক আলী রিয়াজ, সে মিডিয়ার সামনে একেবারে খুব সুন্দরভাবে স্পষ্টত বলে দিয়েছেন যে ইতিপূর্বে বাংলাদেশে যে 12টা সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মতো কইয়া আগামী 12 তারিখের নির্বাচন না। ভালোভাবে তিনি বলেছেন আপনি কথিত জুলাই সনদকে মানেন আর না মানেন, নির্বাচন কিন্তু গণভোট হবে এবং গণভোট বিজয়ী হবে। আর এর আগে কিন্তু ডেভিল ইনুস এরা কিন্তু বলছে যে আগামী সংসদ নির্বাচন যেটা হইতেছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এটা প্রকাশ করতে অনেক সময় লাগবে তাদের কাছে। যে সময়টা জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে লাগছিল, ডাকসুতে লাগছিল, তাই না 3 দিন 4 দিন বসে ঘোষণা করতে লেগে গেছে, সেই সময়টাও এই নির্বাচনে আসবে এবং এর আগে গণভোটে তো সময় লাগবেই না, সেটা বিজয়ী হয়ে যাবে। সেই গণভোট বিজয়ীর মারফত বাই 72-এর সংবিধান এবং জুলাইয়ের সংবিধান কোথায় আসবে একটা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠেলাটা এবার যমুনা থেকে বঙ্গভবনে আসার রাস্তার মধ্যে পাকাপোক্ত হয়ে যাবে। যারা এই জুলাইয়ের সংবিধান মানবে না, এই সংবিধানের বিরুদ্ধে কথা বলবে, তারা হবে নতুন বাংলাদেশের দেশদ্রোহী এবং তারা জুলাইকে মানে না, তারা তাই হবে। এবং তারা যারা 71 মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে তারা ফ্যাসিস্ট, তারা আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের দোসর হয়ে যাবে এবং সেই দোসর হইয়াই বিএনপিকে জাতা কলে পড়া হবে। তারেক রহমানের জন্য আমাদের কারাগারে আমাদের অসংখ্য ভাইরা সহযোদ্ধারা আছেন, তারা অপেক্ষা করতেছেন, তারা আপনার জন্য অপেক্ষা, এবং খালি তারেক রহমান বিএনপির আরো অনেকেই এখানে ঢুকতে যাবেন। সুতরাং এই 12 তারিখে এই মানে নির্বাচনকে কেন্দ্র করে এটাই বিএনপি এবং জামাত এবং ডেভিল ইনুসের ফোন্দাফোন্দি, এখানে আমাদের অত মাথা কামানো নাই। কেন নির্বাচন বয়কট বা নির্বাচনের বিষয় আমাদের নেতৃত্ব রকমের কোনো শক্ত কোনো আমাদের কোনো যেহেতু আমাদের উপর কোনো নির্দেশনা নাই, সেটা আমরা আমাদের যে নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনাগুলো পালন করব। সাম্প্রতিক সময় জননেত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়া অ্যাসোসিয়েটেড প্রেস এপি বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, যে সাক্ষাৎকারে আবার সিএসবি নিউজ, আমেরিকান একটি নিউজ সাক্ষাৎকারটা প্রকাশ করেছেন, যেখানে নির্বাচন থেকে নির্বাচন প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা, নির্বাচন নিয়ে নতুন অনিশ্চয়তা। দেখবেন এই নির্বাচনে এই নিউজের হেডলাইনে বা কভার ফটোতে নেত্রী যে ছবিটা ব্যবহার করছে বিদেশি সৈনিকগণের সামনে সেই রাষ্ট্রীয় সালাম অবর্তমানে সামনে দিয়ে নেত্রী হেঁটে যাচ্ছেন এমন একটা ছবি, এটাও কিন্তু একটা বার্তা বিশেষ। তো যাই হোক, এখানে কথাটি নেত্রী যে কথাটি বলছেন সাক্ষাৎকারের একটি জায়গায়, সেখানে তিনি উল্লেখ করেছেন প্রতিবার যখন জনগণের একটি বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তখন তা ক্ষোভ বাড়ায়, প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ করে এবং ভবিষ্যতের অস্থিরতার ভিত্তি তৈরি করে। কথাটা একটু ভালোভাবে কিন্তু বুঝছেন। সুতরাং আমাদের নেত্রী যেভাবে আমাদের দিক নির্দেশনা দিতেছেন, আমাদের যেভাবে নির্দেশনা আসতেছে, যেভাবে নির্দেশনার ইশারায় দিতেছেন, আমরা সেইটা আমরা আমাদের মতো করে পালন করে যাব। সুতরাং এই নির্বাচন, এই 12 তারিখে নির্বাচন, এটা
দেখতেছেন তো নির্বাচন আগ পর্যন্ত এই পর্যন্ত বিএনপির থাপড়াথাপি কম করে নাই, যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে আগে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এবং নির্বাচন কেন্দ্রিক জামাতের অনেকগুলো প্ল্যান আছে, যে প্ল্যানগুলো আমি এখন বলবো না, স্বার্থে বলবো না, আমাদের স্বার্থের কারণে সেগুলো প্রকাশ করবো না, যেগুলো বিশ্বস্ত সূত্রের মারফত ভাই জানতে পারছি, যেভাবে আমি জানতে পারছিলাম নভেম্বরের 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে, এই তথ্যগুলো। সুতরাং অনেক কথা এখানে বলা যাবে না ভিডিওর মারফতে, আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, ভাইরা আমার, আওয়ামী লীগের সচেতন ভাইরা আমার, নেত্রী যে এপি বার্তা সংস্থা যে সাক্ষাৎকারটা দিতেন, সেখানে কথাটা খুব সুন্দরভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন, দরকার স্ক্রিনশটটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ভালো করে পড়বেন, বা অনেকে হয়তো এটা পেয়ে গেছেন এখন সেই সাক্ষাৎকারটা। সুতরাং আমাদের কাজ হচ্ছে আমাদের এখন সংগঠনটা কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে ভোট কেন্দ্রে সাধারণ জনগণ যাবে না, কারণ ওখানে গেলে কিন্তু পেট্রোল বোমা, টাইম বোমা, অনেক ধরনের বোমা তারা আক্রান্ত হবে, কেউ গুলি খেয়ে মারবে, কারণ অনেক কথা হতো এরই মধ্যে তারা ঘটাবে। সেটা না ঘটাইতে পারলে আগামী নির্বাচন ইউনূসকে কিভাবে রাষ্ট্রপতি বানাবে, ইউনূস হবে রাষ্ট্রপতি, জামাত ক্ষমতা। সুতরাং এখানে বিএনপি তালবাহানা করে তারা জুলাই সনদকে মানে না, সেই জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি ইউনূসকে মাইনে নিয়ে, এবং ওই যে কি বলে প্রধানমন্ত্রী ওই যে রাজাকারের বাচ্চা, ওদেরকে, ওরা যারা আছে স্বাধীনতা বিরোধী, ওদের নিয়ে, সুতরাং ওরা ওদের এই ফন্দাফন্দি নিয়ে থাকুক, আমরা কিভাবে আমাদের দেশকে জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী মুক্ত করব, সেই জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো, সেই জন্য আমাদের তারাই বাজাইয়া নেত্রী আমাদের যে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকার যে কড়া নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করবো। এমন টেনশন যে এই হাঁ ভোট মানে পরাজিত হলে মনে হচ্ছে যেন সরকার হেরে যাবে, গদিচ্যুত হবে, মরিয়া হয়ে নামছে। এরকম মরিয়া হয়ে নামাতে কোনো কারণ নেই। গণভোট নিয়ে একটা পেজগির মধ্যে পড়ছে সরকার, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। শিরোনামটা হচ্ছে এই, প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয়, তার মানে দণ্ডনীয় অপরাধ। তো সেই অপরাধ তো অলরেডি ঘটাই দিছে উপদেষ্টারা, যেভাবে কর্মচারীদের হাঁ ভোটের পক্ষে নামাই দিছে, রাষ্ট্রের প্রচার যন্ত্র ব্যবহার করছে, টাকা পয়সা খরচ করছে, তো এই অপরাধ তো অলরেডি করে ফেলছে। এখন কি হবে? সরকার যে গণভোটটা, এটাও যে নির্বাচন কমিশনের একটা আইন কানুন বিধির মধ্যে পরিচালিত হয়, এটা কি জানা নেই? এটা কি মনে করছে এটা মানে প্রধান উপদেষ্টার কার্যালয় এটা নিয়ন্তা? এখন দেখেন কি পরিমাণ বেকায়দায় পড়লো। এবং আমি অবাক হচ্ছি যে হাঁ ভোটের বিরুদ্ধে তো নেই, হ্যাঁ জামাত বা এনসিপি তারা বেশি বলে, বিএনপি কম বলে, কিন্তু বিপক্ষে তো কোনো প্রচার নেই, জিএম কাদের মাঝে মধ্যে বলে। তো তারপরে এমন টেনশন যে এই হাঁ ভোট মানে পরাজিত হলে মনে হচ্ছে যেন সরকার হেরে যাবে, গদিচ্যুত হবে, মরিয়া হয়ে নামছে। এরকম মরিয়া হয়ে নামাতে কোনো কারণ নেই। একজন মানে কর্মকর্তা তো দেখতেছে সারা দেশ ট্যুর করতেছে, সেখানেও রাষ্ট্রের পয়সা খরচ হচ্ছে, রাষ্ট্র তো নিরপেক্ষ থাকবে, জনগণ পক্ষ বিপক্ষ নেবে, তাহলে এই আচরণটা কি মানে যুক্তিসঙ্গত হলো, জাস্টিফাইড হলো? এই প্রশ্নটা কিন্তু এখন উঠলো যখন নির্বাচন কমিশন বলছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হাঁ বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবেই আহ্বান জানাতে পারবেন না। বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন বলছে, এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এই বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাহলে ইতিমধ্যে যে হয়ে গেল, নির্বাচন কমিশনও বা এত দেরিতে এই কথাটা কেন বললো? আগেই তো বলার দরকার ছিল, যখন কি মানে বলতেছে যে গণভোটের পক্ষে সবাইকে আওয়াজ দিতে হবে এবং সরকার নামতে পারবে, এটা নাকি কোনো অন্যায় না বা বিধানের বাইরে না, এটাই ন্যায়সঙ্গত, মানে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। তো এখন তো নির্বাচন কমিশন যে ফরমান তার সাথে তো মিলতেছে না। কিন্তু যেটা ঘটে গেল সেটা কি হবে? আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। সরকার ইতিমধ্যে হাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। একটি পক্ষ নিয়ে প্রচার চালানোর সুযোগ আছে কিনা এই প্রশ্ন বেশ কিছুদিন ধরে আলোচিত ছিল। তাইলে দেখেন অলরেডি কিন্তু নামাই দিচ্ছে সরকারি সমস্ত সংস্থাগুলোকে, এখন এটা তো দণ্ডনীয় অপরাধ। এখন কি বলবে সরকার? এটা হলো প্রশ্ন। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল, এটাকে জালিয়াতির কারখানা বানাইছে আমরা। তিনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, একজন প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূস ডিজিটাল প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে সগর্বে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পাসপোর্ট থেকে ভিসা, শিক্ষা সার্টিফিকেট থেকে পেশাদার দলিল, সর্বত্র জালিয়াতির একটি সংস্কৃতি ব্যাপক বলে তার ভাষ্য।
একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্য দিবালোকে নিজ দেশের নাগরিকদের জালিয়াত হিসেবে আখ্যা দেন বা আখ্যায়িত করেন, তখন বুঝতে বাকি থাকে না যে সেই শাসকের পায়ের তলার মাটি সরে গেছে, অথবা তিনি নিজেই এমন এক পাহাড় সমান অন্যায়ের উপর দাঁড়িয়ে আছেন যা ধামাচাপা দিতে তাকে অন্যের দিকে আঙুল তুলতে হচ্ছে। তিনি নির্বাচনে দাঁড়াবেন না বুঝলাম, জনগণের মুখোমুখি তাকে হতে হবে না, কিন্তু তিনি জনগণ নিয়ে তো ডিল করেন, তার ব্যবসা তো জনগণকে নিয়ে। 28 জানুয়ারি 2026 তারিখে তথাকথিত ডিজিটাল প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে চ্যাম্পিয়ন জালিয়াত বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কেবল দুর্ভাগ্যজনক নয়, বরং এটি ইতিহাসের অন্যতম বড় প্রহসন। একজন নোবেল বিজয়ী, যিনি কিনা বিপ্লবের দোহাই দিয়ে মসনদে বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তিনি তার নিজের গদি রক্ষা এবং ব্যর্থতা ঢাকতে পুরো 18 কোটি মানুষকে অপমানিত করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না। অথচ আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে পেতেন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় এবং 1 নম্বর জালিয়াতকে তিনি নিজেই। যেহেতু তাকে জনগণের মুখোমুখি হতে হবে না, ভোটে দাঁড়াতে হবে না, সেহেতু তিনি এমন কথা বলতেই পারেন। অথচ তিনি ভোটের নামে, গণভোটের নামে জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতিটা করে যাচ্ছেন। ইউনূসের ক্ষমতায় আসার ইতিহাসটাই শুরু হয়েছে এক সুপরিকল্পিত জালিয়াতি দিয়ে। গত বছরের আগস্ট মাসে সেনা সমর্থিত একটি অভ্যুত্থান পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টার পদে বসেন। তার এই দখলদারিত্বকে বৈধতা দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রেফারেন্স বা মতামতের দোহাই দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল সংবিধানের 106 ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন। কিন্তু সমস্যাটি শুরু হয় সেই রেফারেন্সের অস্তিত্ব এবং ব্যাখ্যা নিয়ে। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো কপি নেই, সেটা রাষ্ট্রপতি আমাদের জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় অনেক আইনজীবী, এমনকি অনেক সাংবাদিক, অনেক অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ অভিযোগ তুলেছেন যে সেই রেফারেন্সের বয়ান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি বিভাগ কখনোই অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেনি, বরং সীমিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছিল। আরো গুরুতর অভিযোগ হচ্ছে সেই রেফারেন্সের স্বাক্ষরিত কপিটি আদৌ প্রকাশ করা হয়নি, এমনকি এটির অস্তিত্ব আছে কিনা কেউ জানে না। বিচারপতিদের স্বাক্ষর জালিয়াতির গন্ধ আমরা জানি। বিচারপতিরা তখন সেনাবাহিনী তত্ত্বাবধানে ছিল, প্রধান বিচারপতি তো ছিলেনই, কে সাইন করলো সেটা। সুতরাং এই জাল দলিলের উপর ভিত্তি করে সংবিধানের অপব্যাখ্যা করে ইউনূস ক্ষমতার কেন্দ্রে বসে আছেন। একজন গ্লোবাল প্লেয়ার হিসাবে তার পরিচয় দেন তিনি, নোবেল বিজয়ের মর্যাদা তিনি দাবি করেন। সবকিছুকে কাজে লাগিয়ে এই সাংবিধানিক জালিয়াতিকে তিনি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন। ক্ষমতায় বসে ইউনূস তার দ্বিতীয় এবং সুস্পষ্ট জালিয়াতির কারবার শুরু করেন, যা হলো তার নিজের বিরুদ্ধে থাকা শত শত কোটি টাকার কর ফাঁকির মামলাগুলো দ্রুত মিটিয়ে নেওয়া। গ্রামীণ কল্যাণ নামক তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর কর্তৃপক্ষের 666 কোটি টাকার কর দাবির মামলাটি সবচেয়ে আলোচিত। হাইকোর্ট এক পর্যায়ে প্রতিষ্ঠানটিকে এই টাকা দিতে বাধ্য করার রায় দিয়েছিলেন, কিন্তু সেই রায় পরে প্রত্যাহার করে নেওয়া হয় এই যুক্তিতে যে রায়দানকারী বেঞ্চের একজন বিচারপতি আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, মামলাটি দীর্ঘদিন শুনানি হওয়ার পর হঠাৎ এই বিষয়টি সামনে আসে। ফলাফল কি দাঁড়ালো? ইউনূসের বিরুদ্ধে শত শত কোটি টাকার কর দাবি ঝুলন্ত অবস্থায় থেকে গিয়েছিল এবং তিনি একটি বিশাল আর্থিক দায় থেকে মুক্তির পথে এগিয়ে গিয়েছিলেন। এটিকে কর ফাঁকির জালিয়াতিতে মানে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু বলা যায় না। একইভাবে শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার জামিনের মেয়াদ বাড়ছে বা বেড়েছে এবং ক্ষমতায় বসে তিনি এগুলো করেছেন। সব মামলা তুলে ফেলেছেন তার। কোনো নাগরিকের পক্ষে মানে সাধারণ নাগরিকের পক্ষে এত দ্রুত এতগুলো মামলা তুলে ফেলা সম্ভব নয়। এখানেই তো ক্ষমতার জালিয়াতিটা স্পষ্ট। তৃতীয় এবং সবচেয়ে নির্মম জালিয়াতি তিনি করেছেন জাতির সঙ্গে, জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে। গত 18 মাস ধরে যে সরকারটি তিনি পরিচালনা করেছেন তার দেশের ভেতর গভীর সংকটের মুখে কোনো কার্যকর সংস্কার বা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে, বরং তরুণদের দিয়ে তিনি নানা কিছু করিয়ে নিয়েছেন, তল খুলিয়েছেন। এখন তিনি তাদেরকে ক্ষমতায় আনতে চাইছেন। মানে তিনি বলছেন সরকারের কাজ সেবা পৌঁছে দেওয়া, কিন্তু তার শাসনামলেই স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে, আহত মানুষেরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, স্বাস্থ্য সংকটের মধ্যেও স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ স্বজনপ্রীতি এবং অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। তিনি গ্লোবাল প্লেয়ার হওয়ার দাবি করেন, কিন্তু তার আমলে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা নিচে নামতে 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 একদম বিশ্বাসযোগ্যতা মানে শেষ পর্যায়ে চলে গেছে, যা তিনি নিজেই বলেন। অর্থাৎ যে জালিয়াতির সমাধান তিনি আনবেন বলে ক্ষমতা দখল করেছিলেন, সেই জালিয়াতি তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বাড়িয়েছেন। ভাঙা রাষ্ট্র এবং আহত জাতির আকাঙ্ক্ষাকে তিনি ব্যবহার করেছেন কেবল নিজের এবং নিজ গোষ্ঠীর আইনি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করতে। ইউনূসের চতুর্থ জালিয়াতিটা বলি, তিনি একটি পুরনো এবং ধূর্ত রাজনৈতিক কৌশল ব্যবহার করছেন, ক্ষমতাসীন হয়েও নিজের প্রতিষ্ঠান এবং ব্যবস্থার নিন্দা করে জনসাধারণের সহানুভূতি আদায় করে। আহা, লোকটা তো চেষ্টা করছে, কিন্তু এই ব্যবস্থা, এই লোকগুলো এমন ধারণা তৈরি করার চেষ্টা করছেন, এর মাধ্যমে তিনি দায় এড়াতে চাইছেন। কিন্তু বাস্তবতা হলো শিক্ষা এবং দীর্ঘকালের শাসনযন্ত্রকে দুর্বল করে তিনি যে ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া জনগোষ্ঠীর কথা মনে করিয়ে দেন বারবার, সেই পরিস্থিতি তৈরি করতে নিজের দীর্ঘকালের অবস্থান এবং ভূমিকাও দায়ী। তিনি জনগণকে সুন্দর বুলি নির্মাতা হিসেবে ব্যবহার করেছেন।
তাদের আকাঙ্ক্ষাকে 3-0 মতো ফাঁপা স্লোগানে পরিণত করেছেন, কিন্তু ন্যায্যতা, সুশাসন বা সুবিচারের কোনো কিছুই তিনি দিতে পারেননি গত 1.5 বছরে। সুতরাং যখন ইউনূস বলেন বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন, তখন উল্টো বলতে হয় সর্বশ্রেষ্ঠ জালিয়াতি তিনি নিজেই। সাংবিধানিক দলিল জালিয়াতি করে ক্ষমতা দখল, রাষ্ট্রীয় মেশিনারি ব্যবহার করে নিজের শত শত কোটি টাকার কর ফাঁকির মামলা থেকে নিজেকে অব্যাহতি দেওয়া, জাতির ত্যাগ এবং সংকটকে পুঁজি করে নিজের অবস্থান পাকাপোক্ত করা, সর্বোপরি জাতির চরিত্রে কালিমা লেপন করে নিজের অপরাধ এবং ব্যর্থতা ঢাকা, এই হচ্ছে ইউনূসের জালিয়াতির বহুমুখী চিত্র। কিন্তু সবচেয়ে বড় কঠিনটা তো বলেই নাই, গণভোটের নাম করে এই যে তিনি একটা জালিয়াতি তৈরি করছেন এবং মানুষকে অন্ধকারে রেখে হ্যাঁ ভোটে বাধ্য করছেন, এর চেয়ে বড় জালিয়াতি আর কি হতে পারে বলেন? আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, তিনি দিচ্ছেন আসলে গণপরিষদ নির্বাচন। তো জাতীয় নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচন করাটা জালিয়াতি নয়? তিনি ক্ষমতা জাল করে দখল করেছেন, কর ফাঁকি দিয়ে অর্থ লুট করেছেন, শাসনকালে জালিয়াতি করছেন, বাড়িয়েছেন। জাতি যে রক্ত দিয়ে সুশাসন চেয়েছে তাদের সঙ্গে তিনি 3-0 দিয়েছেন, শূন্য সুশাসন, শূন্য বিচার, শূন্য উন্নয়ন। এটি তার নিজের জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতি। যে ব্যক্তি নোবেল পেয়েছে শান্তির জন্য, তিনি দেশকে অশান্তিতে ডুবিয়েছেন। তার মতো জালিয়াত আর কে বলুন তো? জাতি নয়, ইউনূস নিজেই 1 নম্বর জালিয়াত এবং তার কর্মকাণ্ড তা প্রমাণ করে। প্রশ্ন হলো এই জালিয়াতির রাজত্বের সবচেয়ে বড় জালিয়াতটা কে? যে মানুষ নিজের জাতিকে অপমান করে ক্ষমতা টিকিয়ে রাখেন, সে নিজেই যে ঐতিহ্যের সবচেয়ে বড় জালিয়াত, আর সেই জালিয়াতটির নাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কোনো সন্দেহ নেই তাতে। আপনার আছে? বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।